সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইজি মেথড ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বরাবর ন্যায় আজকেও আমরা একটা ক্লাস নিয়ে আসলাম, সেটা হলো উপপাদ্য 17, অর্থাৎ অধ্যায় 8 অধ্যায়ের। হ্যাঁ, তোমাদের যে জেনারেল ম্যাথের 8 অধ্যায় আছে, এখানে দেখবে বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্যগুলো আছে, এইখান থেকে এক সেট প্রশ্ন তোমাদের 3টা সেট সৃজনশীল হয়। তোমার ইসের জ্যামিতির, তার মধ্যে এক সেট প্রশ্নে এই বৃত্ত সম্পর্কিত একটা উপপাদ্য আসে। হ্যাঁ, তো তার আগে আমরা বেসিক কিছু জিনিস জানি রেখে, আমি জানি তোমরা জানো, তারপরে একটু দেখাই দিই। দেখো, বৃত্ত কাকে বলে? একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটা সমদূরত্ব বজায় রেখে যে আবদ্ধ চিত্র, এটাকে বৃত্ত বলে। ঠিক আছে? তো বৃত্তর এই বিন্দু, নির্দিষ্ট বিন্দু থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। এবং এই একটা বিন্দু থেকে কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকের মূল সরলরেখাকে বলা হয় ব্যাস। তাহলে এইটুকু ব্যাসার্ধ, এইটুকু ব্যাসার্ধ, এটা হলো এ আর মিলে ব্যাস। তাহলে ব্যাসকে আমরা 2r বলতে পারি, আর ব্যাসার্ধকে আর বলতে পারি। ঠিক আছে? আর কেন্দ্র ব্যতীত যে কোনো বিন্দু অতিক্রমকারী সরলরেখা হলো জ্যা। ঠিক আছে? তো এই বিষয়গুলো আমাদের লাগবে। আর দেখো, এইটা মনে করো একটা বৃত্ত হলো, এই কেন্দ্র, এইখানে যদি কোনো কোণ উৎপন্ন হয়, এটাকে বলি আমরা কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে? এটাকে কি বলি? এই কোণটাকে বলি কেন্দ্রস্থ কোণ। আর মনে করো এদিকে কোনো কোণ উৎপন্ন হলো, এইখানে কোণ উৎপন্ন হলো, এটাকে বলি আমরা বৃত্তস্থ কোণ। ঠিক আছে? আর এই বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে। জাস্ট বেসিক কিছু জিনিস আমি দেখাই দিলাম। আমাদের পরবর্তীতে উপপাদ্য করাবে, উপপাদ্য করতে গেলে তোমাদের এই জিনিসটা। আমাদের উপপাদ্য 17টা কি বলছে? যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। ঠিক আছে? তো এই অনুযায়ী আমরা একটা বৃত্ত আঁকাই। দেখো, মনে করো তাহলে বৃত্তের কেন্দ্র, এইটা মনে করো একটা বৃত্তের কেন্দ্র। ঠিক আছে? তাহলে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র ও ব্যাস। তাহলে ব্যাস কোন পাশ দিয়ে যায়, ব্যাসার্ধ কোন পাশ দিয়ে যায়, আর যে কোনটা হয় আমি এর আগে একটু বুঝাইলাম। হ্যাঁ, তো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, তাহলে ব্যাস ভিন্ন হবে, তাহলে কেন্দ্র দিয়ে যাবে না, কেন্দ্রের বাইরে দিয়ে যাবে। ব্যাস ভিন্ন কোনো জ্যা, তাহলে মনে করো এই এ বি একটা জ্যা, এ বি একটা জ্যা। ঠিক আছে? এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু আমরা যে কোনো একটা মধ্যবিন্দু নির্বাচন করি, সেটাকে আমরা বলি এম। ঠিক আছে? মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, তাহলে এই জ্যাটার উপর হবে লম্ব। ঠিক আছে? তবে আমাদের প্রমাণ করতে হবে যে, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ধরে, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি, এখানে একটা যে কোনো ইয়ে নিয়ে নাও, সি নিয়ে নাও, মনে করো এটা সি। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের এ বি ব্যাস নাই এমন একটি জ্যা, এবং ওই জ্যায়ের উপর ও এম লম্ব। এবার প্রমাণ করতে হবে আমাদের, এটা প্রমাণ করে দেখাইতে হবে যে ও এমটা এ বি এর উপর কিভাবে লম্ব হয়, সেটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। এবার আমি বিশেষ নির্বাচন করে স্টেপ বাই স্টেপ তোমাদের আমি বোঝাই দিচ্ছি। আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা এই চিত্র যা আঁকাইছি ওইটাই হবে আমাদের বিশেষ নির্বাচন। তাহলে আমরা লিখি যে বিশেষ নির্বাচন। দেখো, বিশেষ নির্বাচনে কি হবে? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে? এ বি সি বৃত্তে। এ বি ব্যাস নয় এমন একটি জ্যা, এমন একটি জ্যা। ঠিক আছে? আচ্ছা, এমন একটি জ্যা, এবং এ বি এর মধ্যবিন্দুটা এম, এ বি এর মধ্যবিন্দু এম। এবার এম যদি হয়, এবার ও এম যোগ করে দাও, ও এম যোগ করি। এবার যোগ করার পরে দেখো আমাদের এটুকু হলো। এবার প্রমাণ করতে হবে যে এই ও এম এ বিটার উপর লম্ব। ঠিক আছে? এই হলো লম্ব সিম্বল। আচ্ছা, দেখো আমাদের চিত্র যেটুকু করছে আমরা ওইটুকু বিশেষ নির্বাচনে লিখছি। এবার ওই যে বলছিলাম যে চিত্র যদি সম্পূর্ণ করতে হয়, আমাদের অঙ্কনের মাধ্যমে চিত্রটা সম্পূর্ণ করতে হয় উপপাদ্যের ক্ষেত্রে। এখন দেখো চিত্রটা সম্পূর্ণ হয়নি, এবার আমরা দ্বিতীয় স্টেপে যাব, অঙ্কন। অঙ্কনে কি করব? অঙ্কন। এই দেখো, এই ও এ, এই ও এটা এবং ও বিটা যোগ করে দিলাম। তাহলে ও এ এবং ও বি যোগ করার পর আমাদের চিত্রটা সম্পূর্ণ হয়ে গেল। তাহলে অঙ্কনে এবার লিখবো যে ও এ এবং ও বি যোগ করি। দেখো, যোগ করার সময় আগেও বলছি, এখন বলছি যে অবশ্যই যোগ করার সময় কিন্তু তোমার ক্রমা ব্যবহার করো, নাহলে কিন্তু এটা ভুল দিয়ে দেবে। তাহলে ও এ এবং ও বি যোগ করি। আমাদের এটা দেখো চিত্রটা এখন আমাদের ফুলফিল হয়ে গেল। হ্যাঁ,
এইবার আমরা পরের স্টেপ, তাহলে বিশেষ নির্বাচনগুলো অঙ্কনগুলো আমার পরের স্টেপ কি হবে, তোমরা সবাই জানো পরের স্টেপে প্রমাণ হবে, ঠিক আছে। তো প্রমাণটা আমি এবার পরের স্টেপে দেখাই দিচ্ছি যে কিভাবে এটা ওএম লম্ব এবি হয়, ঠিক আছে। দেখো এবার আমরা কি করব, প্রমাণ, তৃতীয় স্টেপ প্রমাণ। আমরা সব মুছে দিয়ে প্রমাণটা এই যে ওএম লম্ব এবি এই জন্য এটা লিখে নিলাম। এবার দেখো প্রমাণ, এবার চিত্রের দিকে একটু খেয়াল করো, দেখো ও এম, ও এ এম এবং ও বি এম, এটা এই দুটা দুই পাশে দুইটা দেখে ত্রিভুজ হয়ে গেছে। এখান থেকে এই বিভক্ত করার ফলে ও এম দ্বারা বিভক্ত করার ফলে ও এ এম ও বি এম এই দুটা ত্রিভুজ হয়ে গেছে। তাহলে আমরা লিখি যে ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম, এই দুটা ত্রিভুজ থেকে আমরা বাহুগুলো একটু মিল করার চেষ্টা করি। দেখো এই যেহেতু মাঝখান থেকে বিভক্ত হয়েছে সেহেতু আমরা এ এম সমান বি এম লিখতে পারি, এ এম সমান বি এম লিখতে পারি। এইবার এইটার অতিভুজ আর এটার অতিভুজ সমান, তাহলে ও এ ইকুয়াল টু ও বি। আর এই দেখো দুইটা ত্রিভুজের মধ্যে একটা সাধারণ বাহু, একটা কমন বাহু আছে ও এম, তাহলে ও এম ইকুয়াল টু ও এম, এখানে ইয়ে করে দিতে পারে যে এটা সাধারণ বাহু, সাধারণ বাহু, ঠিক আছে। তাহলে দেখো দুইটা ত্রিভুজের মধ্যে যখন তিনটা বাহু সমান হয়, আমরা জানি যে দুইটা বাহু একটা কোণ অথবা তিনটা কোণ অথবা তিনটা বাহু এইরকম যদি ত্রিভুজ হয়, এরকম যদি ত্রিভুজ হয়ে থাকে তাহলে ওই দুইটা ত্রিভুজকে আমরা কি ত্রিভুজ বলতে পারি, আমরা সর্বসম বলতে পারি। হ্যাঁ, সর্বসম মানে সবই সমান। তাহলে এই অতএব ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম, তাহলে এই দুটা ত্রিভুজ সর্বসম। আর সর্বসম যেহেতু হয়েছে তাহলে দেখ আমাদের এইখানে একটা কোণ সমকোণ উৎপন্ন হয়েছে, এইখানে একটা সমকোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। দুই পাশে একটা সমকোণ উৎপন্ন হয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব ও এম এ ইকুয়াল টু ও এম বি। দেখো কোণ উৎপন্ন হয় মাঝে, এই কোণ মাঝে উৎপন্ন হয় বিধায় আমি এটা মাঝে দিয়ে দিলাম যে ও এম এ আর ও এম বি এই দুটা উভয়ই কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, যদি সমকোণী ত্রিভুজের পরিমাণ তো আমরা জানি 90 ডিগ্রি, তাহলে উভয় যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এদের রৈখিক যুগল বলতে কি, যুগল মানে তো তোমরা বুঝো জোড়ায় জোড়ায়, তাহলে রৈখিক যুগল কি হয়, এদের রৈখিক যুগলটাও হবে সমান। আর রৈখিক যুগল সমান হইলেই আমরা বলতে পারবো যে এই ও এমটা এবি এর উপর লম্ব। যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল এবং এদের সমান, তাহলে যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল এবং এদের পরিমাপ সমান, তাহলে এই দুইটা কোণ কি সমকোণ উৎপন্ন হয়েছিল। তাহলে এই জন্য লিখতে পারি অতএব ও এম এ ইকুয়াল টু ও এম বি ইকুয়াল টু এক সমকোণ। অর্থাৎ সমকোণ, এখানে দেখো সমকোণ উৎপন্ন হয়েছে লম্ব। আর সমকোণ উৎপন্ন হওয়া মানে কি, সমকোণ থাকা মানে আমাদের জানি একটা বাহুর উপর আর একটা লম্ব উৎপন্ন হয়। তাহলে এবার লিখতে পারি অতএব লম্ব এবি প্রমাণিত, ঠিক আছে। দেখো জ্যামিতিটা কিন্তু সহজ কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি তোমাদের আবার আর একবার করে রিপিট করে দিচ্ছি। দেখো আমরা বিশেষ নির্বাচন এবং অঙ্কন উপরের ধাপে দেখাইছি, এবার আমাদের প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি। আচ্ছা, লম্ব কখন হয়, যখন সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় একটা ইসের মধ্যে। কারণ আমরা জানি একমাত্র সমকোণী ত্রিভুজেই একটা বাহু এরকম খাড়াখাড়ি ভাবে অবস্থান করে, আর খাড়াভাবে অবস্থান করা মানে ওটা লম্ব হয়, ঠিক আছে। তো আমরা এই দুইটা এখন চিত্র অঙ্কনের পরে এই দুইটা ত্রিভুজ ইয়ে করছি যে ও এ এম এবং ও বি এম, দুই পাশে দুইটা ত্রিভুজ, ঠিক আছে। তো এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি বাহু মিল আছে, দেখো এ এম সমান বি এম, এম সমান বি এম, ও এ সমান ও বি, এই বাহু আর এই বাহু, ও এ সমান ও বি আর ও এম সমান ও এম, এটা হলো সাধারণ বাহু, মানে এই দুইটার মাঝে যেটা আছে ওই জন্য এটাকে বলছি আমরা সাধারণ বাহু, ঠিক আছে। তো দুইটা ত্রিভুজের মধ্যে দেখো তিনটা বাহু সমান হয়েছে, তিনটা বাহু সমান হলে ওইটাকে কি বলতে পারি আমরা, সর্বসম ত্রিভুজ, ঠিক আছে। এই জন্য একটা ও এ এম এবং ও বি এম কে আমরা সর্বসম ত্রিভুজ বললাম। আচ্ছা, যদি সর্বসম ত্রিভুজ হয়ে থাকে তাহলে এখানে কোণের পরিমাপও সমান হয়েছে। দেখো এই ও এম এ এবং ও বি এম এই কোণের পরিমাপ সমান হয়েছে। এবার সমান যদি হয় তাহলে কি হয়,
যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল এবং এদের পরিমাপ সমান। রৈখিক যুগল মানে কি, মানে দুই পাশে একই, মানে ওই যে বলি না জোড়া জোড়া অবস্থান করে, এই এক জোড়া কোণ দুইটাই সমান, ঠিক আছে, এদের পরিমাপ যদি সমান হয়ে থাকে তাহলে এখানে কি কোণ উৎপন্ন করছিল বলো, এখানে সমকোণ উৎপন্ন করছিল। এই জন্য আমরা লিখতে পারি যে ও এম এ এবং ও বি এম বি এটা সমকোণ, এক সমকোণ, ঠিক আছে। আর আমরা তো জানি যে সমকোণ উৎপন্ন হওয়া মানে ওটা লম্ব হয় পরস্পরে, এই জন্য আমরা লিখতে পারি যে ও এমটা এ বি এর উপর লম্ব। এই হলো আমাদের প্রমাণ। তাহলে আমাদের এই উপপাদ্য 17টা সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম। তারপরে না বুঝলে জানাও যে কোথা থেকে বুঝুনি, আমি বোঝানোর চেষ্টা করব পরবর্তীতে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আর একটা উপপাদ্য নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।